আসসালামু আলাইকুম। আমরা ক্লাসটা শুরু করব। আজকে আপনাদের অনেকগুলো পরীক্ষা ছিল। খুব সম্ভবত 9টার দিকে পরীক্ষা ছিল, 10টার দিকে ছিল, আবার 3টার দিকে পরীক্ষা ছিল। এই জন্য অনেকে বলছিল যে একটু লেটে ক্লাস নেওয়ার জন্য। এবার শোনা যাচ্ছে ভাই? নয়েজ আসতেছে? নয়েজ তো আমার এখান থেকে আসতেছে না। দেখেন তো অন্য কারো অন করা আছে কিনা ভাই। আমার এখান থেকে তো আসার কথা না। আরেকজনের তো আসতেছে অন করা মনে হয়। তানিয়া আপা ওনার নাচ। এবার বন্ধ হচ্ছে ভাই, দেখেন তো ভাই, নয়েজ বন্ধ হয়েছে ভাই। আচ্ছা, দেখি কিছুক্ষণ হয়তো ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। আচ্ছা, আমরা শুরু করি। তো বেসিক্যালি কি আজকে আপনাদের অনেকগুলো পরীক্ষা ছিল। ক্যাশের ফাইনাল পরীক্ষা ছিল, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যালের পরীক্ষাটা ছিল। তো এই জন্য আজকে আমাদের লেট করে ক্লাসটা নেওয়া। তো বেসিক্যালি কালকে আপনাদের একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা 40 মার্কের, 40 মার্ক। তো আমাদের এখানে বেসিক্যালি 5টা টপিকের উপরে প্রশ্নটা হবে। প্রথম ফিল ইন দ্য গ্লাস, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড সাবজেক্টিভ, ফোর্থ সিনোনিম আর অ্যান্টোনিম, আর 5 অ্যানালজি। আচ্ছা, এখানে দেখেন দুইটা জিনিস আমি রেড মার্ক করে রাখছি, একটা কন্ডিশনাল আর সেকেন্ড সাবজেক্টিভ। এই দুটো রেড মার্ক করে রাখছি কারণ এখান থেকে প্রশ্ন খুব কম আসে। ধরেন আমরা যদি 20 মার্কের পরীক্ষা হয়, 20 মার্কের পরীক্ষা হলে কন্ডিশনাল থেকে হাইয়েস্ট 1 মার্ক আসবে, আর সাবজেক্টিভ থেকে কোনো মার্ক নাও আসতে পারে, আবার 1 মার্ক আসতে পারে। তো এটা আমাদের সবচেয়ে লেস ইম্পর্টেন্ট টপিক, এই দুইটা কন্ডিশনাল এবং সাবজেক্টিভ। তো কোনো টপিক শুরু করার আগে ফার্স্টে যেটা জানবেন সেটা যে কম কোনটা আসে সেটার উপরে কম কনসেন্ট্রেশন দিবেন। আমরা একটা ভুল করি, সে ভুলটা কি ধরেন আমার ধরেন অনেকে যখন পড়া শুরু করি, আমরা ধরেন কন্ডিশনালের উপরে আমরা 5 দিন সময় লাগাই। কন্ডিশনাল আমরা 5 দিন ধরে পড়তেছি। বিষয়টা কন্ডিশনাল থেকে মার্ক আসবেই 1। তো আমার তো এত পড়ার দরকার নেই কন্ডিশনাল পড়ার। যেমন আমরা যখন বিশেষ পড়া শুরু করি, আমাদের প্রথম যে অধ্যায়টা আমাদের সব জায়গায় প্রথমে পড়ায় বাংলায়, সেটা চর্যাপদ। এবং এই চর্যাপদটা সারা করে কি 7-8 দিন ধরে পড়ায়। কিন্তু বিষয়টা চর্যাপদ থেকে আমার নাম্বার আসে 1, বা খুব বেশি হলে 2 মার্ক আসে। তো আমার তো এত কিছু পড়ার দরকার নেই চর্যাপদ থেকে। আমার চর্যাপদ না পড়লেও কোনো সমস্যা নেই, চর্যাপদ না পড়লেও আমার কোনো সমস্যা নেই। আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা মার্ক, মানে মার্ক বেস পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ আমি যদি একটা টপিকে অনেক বেশি সময় দিয়ে দিই, যেমন কন্ডিশনারে আমি 7 দিন সময় দিলাম, বা সাবজেক্টিভে আমি 4 দিন সময় দিলাম, তাহলে কয়দিন সময় দেবে? আমার 11 দিন সময় দেবে। 11 দিন সময় আমি পাবো কয় মার্ক? 2 মার্ক। এত সময় তো আমার দেওয়া যাবে না। এই জন্য কি আমরা যেটা করবো সেটা কি, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো কি একদম শর্টকাটে পড়বো। শর্টকাটে পড়বো মানে ওইটা আমরা নোট করে রাখবো। নোট করে করার পরে যেটা না পড়লে নয় সেটা খালি পড়বো। আর যেগুলো একটু কঠিন, যেমন ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপসে আপনার 4 থেকে 5টা কোশ্চেন আসবে। সিনোনিম অ্যান্টোনিম থেকেও আপনার 4 থেকে 8টা প্রশ্ন আসবে। ঠিক আছে, মাঝে মাঝে যেটা করে সেটা কি 4 মার্ক সিনোনিম দেয়, আর 4 মার্ক অ্যান্টোনিম দেয়। 4টা জিনিস, 4 মার্ক সিনোনিম, 4 মার্ক অ্যান্টোনিম, অনেক নাম্বার দেয় সিনোনিম অ্যান্টোনিম থেকে। আর অ্যানালজি থেকে প্রত্যেক বছর আমাদের প্রশ্ন আসে, একটা বা দুইটা আছে, কিন্তু অ্যানালজিটা আমাদের পড়া লাগে অন্য কারণে। কারণ কি অ্যানালজিতে মাঝে মাঝে আমাদের 5টাও প্রশ্ন দেয়। আমাদের প্রশ্ন অ্যানালাইসিসটা দেয়া আছে আপনাদের গ্রুপে। আপনারা কাইন্ডলি যখন কোনো পরীক্ষা হবে তার আগে টপিকগুলো একটু অ্যানালাইসিস গুলো দেখে নেবেন, যে কোন টপিক থেকে কত নাম্বার আসে, আর সেই অনুযায়ী আপনার রিপোর্টটা দিবেন। যেমন কালকে আপনার পরীক্ষা, আজকে আপনি রিভাইজ দেবেন, আজকে কিন্তু এই দুটো জিনিস পড়বেনই না, কন্ডিশনার এবং সাবজেক্টিভ। আপনি যেটা পড়বেন সেটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বেন, সিনোনিম পড়বেন, আর অ্যান্টোনিম পড়বেন। আদারওয়াইজ আপনি যদি রিভাইজ না দেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা সিলেবাস শেষ করে যেতে পারবেন না। আচ্ছা, এইটা আমাদের ফুল, এই ফুল চার্টটাই আমাদের ফুল কন্ডিশনারের একটা চার্ট। এটা আমাদের চার্ট, এবং এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আমাদের যত কন্ডিশনার আছে, যত কন্ডিশনের নিয়ম কারণ আছে, সব এই কন্ডিশনের ভিতরে। যেমন আমরা খুব সম্ভবত এই 3টা 4টা জানি, যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই দুটা আমরা একটু কম জানি, মিক্স 1 আর মিক্স 2।
এই দুইটা। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই একটা জিনিসই আমরা পরীক্ষার আগে, ধরেন কালকে আমার পরীক্ষা, তাহলে এই একটা জিনিস আমি ভালো করে দেখে যাব। এখান থেকে আর বেশি কিছু দেখবো না, কারণ এখান থেকে নাম্বার আসবে আমার এক। তো এখান থেকে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে কি, কোন ক্ষেত্রে কোন রুলসটা আসে। যেমন জিরোর ক্ষেত্রে আমার কোন রুলসটা আসে, ফার্স্টের ক্ষেত্রে কোন রুলসটা আছে, সেকেন্ডের ক্ষেত্রে কোন রুলসটা আছে, থার্ডের ক্ষেত্রে কোন রুলসটা আছে। এরপর হচ্ছে এই দুটো হচ্ছে স্পেশাল, মিক্স ওয়ান এবং মিক্স টু। আমরা পরীক্ষার হলে যেটা করি সেটা হচ্ছে কি, এই থার্ডের সাথে মিক্স ওয়ানটাকে আমরা এক করে ফেলাই। এই জন্য হচ্ছে আমাদের পরীক্ষা হলে ভুলটা বেশি হয় হচ্ছে এখানে, যে থার্ডের সাথে আমরা হচ্ছে মিক্সড ওয়ানকে হচ্ছে মিক্স করে ফেলাই। এই জন্য আসলে আমাদের সমস্যাটা হয়। আচ্ছা, আমি একটু শর্টকাটে এটা একটা অ্যানালাইসিস করেছি এই কন্ডিশনালটা আসলে কি। যেমন হচ্ছে প্রথম যেটা হয় জিরো কন্ডিশনালে আমার ফার্স্টে যেটা ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে কি, সাইন্টিফিক ফ্যাক্ট থাকবে বা ট্রু ফ্যাক্ট থাকবে। যেটা সবসময় ট্রু, সেই জিনিসটা হচ্ছে আমার জিরো কন্ডিশনের ভিতরে আসবে। জিরো কন্ডিশনের ভিতরেই আমার সবসময় ট্রু বা সাইন্টিফিক ফ্যাক্টগুলো আসবে। বা এমন জন্য কোনো কিছু হয়, যেমন এই জিনিসটা কিন্তু ফ্যাক্ট না যে তুমি আসলে আমি যাব, বা আমি আসলে তুমি যাবে, এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট কোন জিনিসটা, যে জিনিসটা পৃথিবী ব্যাপী সব রকম একই রকম। যেমন পৃথিবীর সব জায়গায় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটা শুরু করে। এখন এখন হিমালয় পর্বতে হয়তো একটু কম তাপমাত্রা হয়, কম চাপে হয়। যেমন হিমালয় তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হচ্ছে আমার ফোটা শুরু করে, খুব সম্ভবত 70 বা 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার অ্যাবনর্মাল কেস। নর্মাল কেসে আমাদের হচ্ছে সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে পানি ফোটা শুরু করে। তো এটা হচ্ছে আমাদের সাইন্টিফিক কেস। তো যখনই আপনি কোনো কিছু দেখবেন যে সাইন্টিফিক কেস কোনো কিছু এরকম আসবে, তখন হচ্ছে এটা সবসময় হচ্ছে আমাদের জিরো যে কন্ডিশন, জিরো কন্ডিশনটা এখানে সবসময় ইউজ হবে। ফর এক্সাম্পল, এখানে দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি যে ইফ ইউ হিট ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। ঠিক আছে, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি পানি ফোটাও তাহলে এটা ফুটবে। এখন এটা না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন। সাপোজ এরকম আসতে পারে, ফর এক্সাম্পল এটা আসতে পারে যে if the sun rises in the morning we can see the light. তার মানে কি, সকালে যদি সূর্য ওঠে, সূর্য না উঠলে কিন্তু আমরা লাইট দেখতে পারবো না। এটা হচ্ছে আমাদের সবসময় ট্রু, ফ্যাকচুয়াল যেটা। এই জন্য হচ্ছে যখনই এরকম ফ্যাকচুয়াল কোনো কিছু আসবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো কন্ডিশন এটা অ্যাপ্লাই হবে। দেখেন সেকেন্ড আমাদের কি আছে, ফার্স্ট কন্ডিশনাল। এটা হচ্ছে আমরা সবসময় এটা আমরা ইউজ করি, পরীক্ষায় মোটামুটি আসে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে সেটা আপনাদের বলি, থার্ড কন্ডিশনাল আর মিক্স ওয়ান আর মিক্স টু, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। থার্ড কন্ডিশনাল, মিক্সড ওয়ান কন্ডিশনাল এবং মিক্সড টু কন্ডিশনাল। আর এই দুটো থেকে খুব কম দেয় আইবিএ পরীক্ষাতে, আপনি এই দুটো থেকে প্রশ্ন পাবেন না বললেই মোটামুটি চলে, এই দুটো থেকে। তো তারপরে এটা আমরা শিখে রাখি, অন্য পরীক্ষাতে আমাদের কাজে লাগবে। তো ফার্স্ট কন্ডিশনের আমার স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে কি, এখানে দেখেন যে ইফ থাকবে, প্রেজেন্ট সিম্পল থাকবে, মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যারা বলি, আর হচ্ছে ফিউচার সিম্পল থাকবে। আর দেখেন এই ক্রাইটেরিয়াটা কখন হবে, ক্রাইটেরিয়াটা হবে যখন হচ্ছে পসিবিলিটি থাকবে, পসিবিলিটি ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। যেমন হচ্ছে ইফ ইফ ইট ইজ সানি উইল গো টু দ্য পার্ক, মানে যদি সূর্য ওঠে, রৌদ্র উজ্জ্বল অবস্থা থাকে, তাহলে হচ্ছে আমরা পার্কে যাব। তার মানে কি, একটা পসিবিলিটি কিন্তু আমার থাকতেছে, একটা প্রেজেন্টের পসিবিলিটি বা ফিউচার পসিবিলিটি, যে কোনো একটা পসিবিলিটি হলেই হলো। এরকম না থাকে, এরকম এরকম থাকতে পারে। যেমন ধরেন এরকম থাকে, ইফ ইউ কাম আই উইল অলসো কাম। তুমি যদি আসো আমি অবশ্যই আসবো। আগে জিনিসটা মনে রাখবেন, আপনারা যখন কোনো স্ট্রাকচার মনে রাখবেন, সাপোজ এই সেকেন্ড কন্ডিশনের একটা কন্ডিশন আপনারা মনে রাখবেন, বা ফার্স্ট কন্ডিশনের একটা কন্ডিশন মনে রাখবেন, তো এটা কিন্তু সবসময় হচ্ছে আপনারা একদম সোজা যেটা, মানে একদম সোজা যেটা সেটা সবসময় মনে রাখবেন, মানে কঠিন কোনো কিছু দিয়ে মনে রাখবেন না। পরীক্ষার হলে হচ্ছে কঠিনগুলো আপনি অ্যাপ্লিকেবল করবেন। আপনি যদি সোজাটা জানেন, কঠিনটা আপনি এমনি জানবেন। যেমন হচ্ছে আপনি যদি এটা জানেন যে 2 + 2 = 4,
ঠিক আছে, তাহলে কিন্তু আপনি 4+4 এটা এমনি জানবেন, 4+4 এটা আপনি এমনি জানবেন, কিন্তু আপনি যদি এটা শেখেন যে 4+4 = 8, এখান থেকে ব্যাকে যাওয়াটা টাফ, কিন্তু এখান থেকে সামনের দিকে আসাটা ইজি। এই জন্য যে কোনো কন্ডিশনের নিয়ম হচ্ছে কি একটা কন্ডিশন মনে রাখা এবং তার সাথে একটা এক্সাম্পল মনে রাখা। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমরা ট্রাই করব সবচেয়ে ইজিয়েস্ট যেটা, ইফ ইউ কাম আই উইল অলসো কাম। অনেকে বলবে যে এত সোজা সেন্টেন্স রাখার দরকার কি, মানে আপাতত শেখার জন্য আমরা সব সেন্টেন্স রাখবো, যখন আমাদের কঠিন সেন্টেন্স আসবে তখন হচ্ছে আমরা কঠিন সেন্টেন্স ইউজ করবো, কিন্তু যখন আমাদের একদম সোজা সেন্টেন্স দরকার তখন হচ্ছে আমরা সোজা সেন্টেন্স যাবো। এবার দেখেন আমাদের সেকেন্ড কন্ডিশনের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনে আমাদের ইস্যু হয় ইমাজিনারি সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটা এক্সাক্টলি দেখেন যে ইফ আই ওন $1,000,000 আই উড বাই এ নিউ কার। তার মানে কি আমি যদি $1,000,000 জিতি আই উড বাই এ নিউ কার, তাহলে আমি একটা গাড়ি কিনবো। আচ্ছা এই গাড়ি কিনবো এটা কি প্রেজেন্টে আছে না ফিউচারে আছে? এটা কিন্তু ফিউচারে আছে, এটা কিন্তু প্রেজেন্টে নাই বা পাস্টেও নাই, ফিউচারে আছে। তো আমার কন্ডিশন হচ্ছে এখানে আমার যে কন্ডিশনটা আসবে, ফলাফলটা আসবে, এটা অবশ্যই হচ্ছে আমার প্রেজেন্ট ফলাফল অথবা ফিউচার ফলাফল হবে, পাস্টের কোনো কিছু হবে না। পাস্টের যেটা সেটা হচ্ছে কি থার্ড কন্ডিশন, এটা হচ্ছে আপনার পাস্ট থার্ড কন্ডিশন যেটা এখানে হচ্ছে আপনার পাস্টের যে ইস্যুটা, এখানে দেখেন যে ইমাজিনারি সিচুয়েশন ইন দা পাস্ট। এই দুটো জিনিস একটু ভালো করে মনে রাখবেন যে এখানেও ইমাজিনারি সিচুয়েশন আছে, এখানেও হচ্ছে আমার ইমাজিনারি সিচুয়েশন আছে, দুইটা ইমাজিনারি সিচুয়েশন আছে। একটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার, আর আরেকটা হচ্ছে পাস্ট। পাস্টের যেটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। দেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যেটা আসলে বিষয়টা আসলে কি। ধরেন আমি সেকেন্ড কন্ডিশনের এটা আলোচনা করতেছি। সেকেন্ড কন্ডিশন ঠিক আছে, ইফ ইউ কেম আই উড কাম, আর ইফ আই হ্যাড $1,000,000 USD লিখি $1,000,000 I would buy a car. তো বেসিক্যালি হচ্ছে আপনারা এই স্ট্রাকচারটা মনে রাখবেন, আর হচ্ছে মনে রাখবেন যে ফলাফলটা আসলে কোন জায়গায় আসতেছে, ফলাফল আমার প্রেজেন্টে আসতেছে নাকি ফলাফল আমার ফিউচারে আসতেছে। তো আমাদের সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন গেল, এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আমরা পরীক্ষা হলে ভুল করি, মিক্স কন্ডিশন আর হচ্ছে মিক্স ওয়ান কন্ডিশন আর হচ্ছে মিক্স টু কন্ডিশন। আচ্ছা এই দুটো দেখার আগে আমাদের দুইটা টার্ম আমরা দেখে আসি, যে দুটো টার্ম দেখেন বারবার আসতেছে, সেটা হচ্ছে কি যে পারফেক্ট কন্ডিশন একটা টার্ম আসছে, আর সেকেন্ড কন্ডিশন যেটা আসছে প্রেজেন্ট কন্ডিশন, এই দুটো টার্ম আসছে। এবার আমরা দেখি যে দুটো টার্মের আসলে অর্থটা কি। দেখেন আমি এটা দুইটার স্ট্রাকচারটা লিখে রাখছি, যে প্রেজেন্ট কন্ডিশনের ফর্মটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনের ফর্ম। প্রেজেন্ট কন্ডিশনের ফর্ম হচ্ছে আমার প্রথমটা, আর পারফেক্ট কন্ডিশনের ফর্মটা হচ্ছে এটা। এখন আপনারা যদি এটা নাম মনে না রাখেন তাও কোনো সমস্যা নাই, খালি ইউটিলাইজেশনটা মনে রাখবেন যে প্রেজেন্ট কন্ডিশন কোনটা আর পাস্ট কন্ডিশন কোনটা। ধরেন আমি প্রেজেন্ট কন্ডিশনের একটা আলাদা উদাহরণ দিলাম। প্রেজেন্ট কন্ডিশনের উদাহরণ হচ্ছে আই উড বাই, আর পাস্ট কন্ডিশনের একটা উদাহরণ হচ্ছে আই উড হ্যাভ বট। তো এই দুটার নাম মনে রাখার দরকার নাই, যে এটাকে যে পাস্ট প্রেজেন্ট কন্ডিশন বলে বা পাস্ট কন্ডিশন বলে, খালি ইউটিলাইজেশনটা মনে রাখবেন। তো এখান থেকে হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর প্রশ্নগুলো আসে, বা আপনার মনে করেন যে সেন্টেন্স কারেকশন অপশনগুলো আসে, সেখানে কি এরকম দেয় যে আই উড হ্যাভ দেয়, দিয়ে এখানে হচ্ছে V1 ফর্মুলা দেয়, মানে বট না দিয়ে আপনার হচ্ছে বাই দেয়, তখন হচ্ছে এটা চেঞ্জ করা লাগে, বট চেঞ্জ করা লাগে, বা উল্টাটাও আসে, যেমন আই উড বট এরকম দেয়, আই উড বট, তখন হচ্ছে এই হ্যাপটা না আছে নাকি নাই, এটা তখন হচ্ছে মানে চিন্তা করতে হবে যে হ্যাপটা আছে নাকি নাই, সে অনুযায়ী হচ্ছে ওটা আসে। সো এটা মনে রাখবেন যে এই দুটার স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এটার স্ট্রাকচারটা কি, উড বট আর হচ্ছে উড নট হ্যাভ ভিত্তি। এটা খুব নর্মাল যে আমার পরীক্ষা হলে এই জিনিসটাই ভুল করি। আচ্ছা, আমাদের আগে থেকে চলে আসে সেটা হচ্ছে কি মিক্স ওয়ান আর মিক্স টু। এই মিক্স ওয়ান আর মিক্স টু জিনিসটা সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনের মতো একই রকম, অনেকটা একই রকম, মিক্স ওয়ান আর মিক্স টু। এখানে পার্থক্য হচ্ছে একটা, পার্থক্য হচ্ছে মিক্সড ওয়ানে হচ্ছে প্রেজেন্ট রেজাল্ট অফ এ পাস্ট কন্ডিশন, আর মিক্স টুতে হচ্ছে পাস্ট রেজাল্ট অফ এ প্রেজেন্ট কন্ডিশন। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, ইফ আই হ্যাড লিসেন টু ইওর অ্যাডভাইস, আমি যদি তোমার কথা শুনতাম, তার মানে কি এটা কিন্তু পাস্ট কন্ডিশন, এটা চলে গেছে, মানে অতীতে কেউ একজন আমারে বলছিল একটা কথা যে তুমি ওইদিকে যাইও না, এরকম কিছু। তার মানে কি এটা হচ্ছে আমার পাস্ট কন্ডিশন, মানে অতীতে কেউ আমার একটা কিছু বলছিল বা করছিল, সেটার প্রেক্ষিতে বর্তমান রেজাল্টটা কি, তা কি হলো, আমি যদি তার কথা শুনতাম তাহলে বর্তমানে আমি কিন্তু এই ধরনের ঝামেলায় পড়তাম না। এটা হচ্ছে মেস, মেস মানে হচ্ছে বিপদ, বিপদ, এটার ইংলিশ হচ্ছে এটা। তো আলটিমেটলি দেখেন, আমরা কিন্তু জিনিসটা বুঝতেছি যে অতীতে আমাকে একজন একটা অ্যাডভাইস দিছিল যে তুমি এই কাজটা করো না, করলে তুমি কিন্তু বিপদে পড়বা। তা আমি তার কথা শুনি নাই, এই জন্য বর্তমানে হচ্ছে আমি বিপদে পড়ছি। এটা হচ্ছে মিক্সড ওয়ান কন্ডিশনের উদাহরণ। আর মিক্সড টু যেটা, সেটা হচ্ছে উল্টা, মানে রিভার্স, মানে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনের উপরে পাস্ট রেজাল্টটা নির্ভর করে। যেমন দেখেন, ইফ আই ওয়ার এ গুড কুক, আমি যদি একজন ভালো রাঁধুনি হতাম, তার মানে কি আমি বর্তমানে কথা বলতেছি, যে আমি যদি ভালো রাঁধুনি হতাম, আই উড হ্যাভ ইনভাইটেড দেম ইন ডিনার, তাহলে আমি তাদেরকে ডিনারে আমন্ত্রণ জানাতাম। তো এই দুটো জিনিস আপনারা, এইটা স্লাইডটা আমি গ্রুপে আপলোড করে দিব, আপনারা তিনটা জিনিস খুব ভালো করে পড়বেন। একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, সেকেন্ড হচ্ছে মিক্স কন্ডিশনাল, আর হচ্ছে মিক্স টু কন্ডিশনাল। দিয়ে এই জিনিসটা আপনারা পড়বেন এবং নিজে নিজে একটা মানে এক্সাম্পল সেট আপ করবেন যে আসলে কি হইতে পারে। পরীক্ষার হলে কিন্তু আপনি এত চিন্তা করতে পারবেন না যে কোনটা পাস্টের জন্য প্রেজেন্ট আসতেছে, প্রেজেন্টের জন্য পাস্ট আসতেছে, এটা মনে করতে পারবেন না। এই জন্য হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন এই তিনটা জিনিস, আর উপরের তিনটা আপনারা অটো পারবেন। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের কন্ডিশনারের পার্ট। আপনারা এই কন্ডিশনার থেকে আর কিছু পড়ার দরকার নেই। যেটা করবেন সেটা হচ্ছে কি হাইয়েস্ট 5 থেকে 10টা এক্সাম্পল করতে পারেন, যে কোনো বই থেকে, জাহাঙ্গীর স্যারের বই থেকে পড়তে পারেন, বা আপনার হচ্ছে আপনার যে বই আছে সেই বই থেকে আপনারা হাইয়েস্ট 5টা থেকে 10টা কন্ডিশনার করবেন। মানে পরীক্ষার আগে আপনি কন্ডিশনারে মাত্র 5 মিনিট সময় ব্যয় করবেন, সেটা হচ্ছে কি এই স্ট্রাকচারটা দেখবেন, আর 5 থেকে 10 মিনিট প্রশ্ন হচ্ছে আপনি সলভ করেন, ব্যাস শেষ। আর কিছু দেখবেন না, আর কিছু দেখতে গেলে হচ্ছে আপনার প্রচুর সময় নষ্ট হবে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আমাদের আসে সেটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ আসলে এই সাবজেক্টিভ থেকে খুব অল্প প্রশ্ন আসে, ঠিক আছে। মানে আপনার পরীক্ষা ধরেন আইবিএর বেস যদি প্রশ্ন হয়, এখান থেকে হাইয়েস্ট একটা প্রশ্ন আসবে, অর এক জিরোটা প্রশ্ন আসবে, নর্মালি আসে না। ঠিক আছে, নর্মালি এখান থেকে কোনো প্রশ্ন আসে না। তারপর হচ্ছে আমাদের যেহেতু আপনাদের জানা দরকার এই জিনিসটা আসলে কি, যদি আসে তাহলে তো ভালো। এখানে দেখবেন যে তিনটা ভাগে আমরা ভাগ করছি, একটা ভার্ব, একটা নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং মোটামুটি এগুলোর ভিতর থেকে আসে, এর বাইরে থেকে নর্মাল প্রশ্ন আসে না। আর যদি বলেন স্পেসিফিক কোন জায়গা থেকে আসে, তাহলে হচ্ছে যে এই নেসেসারি থেকে আসে, এই নেসেসারিটা দেয়, ইম্পর্টেন্টটা দেয়, আর হচ্ছে এদিক থেকে রিকোয়ার্ড, এই তিনটা দেয়। এই তিনটা দিয়ে মোটামুটি প্রশ্ন দেয়, এই এর ভিতরে প্রশ্নটা করা লাগে। আপনাদের ফার্স্ট ক্লাস হবে এখানে যে এই যে অপশনগুলো দেয়া আছে, অ্যাডভাইস, ডিমান্ড, সাজেস্ট, রিকোয়ার্ড, এগুলা মোটামুটি একটা মুখস্থ করে ফেলা, ছন্দ করে মুখস্থ করে ফেলা। যেমন হচ্ছে আপনি মনে করলেন, আই অ্যাডভাইস and suggest him to demand a proposal, আমি কারণ এটা মনে হইলো মাথায়, এরকম আপনারা একটা মোটামুটি ছন্দ করে এই জিনিসটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে এটা মনে রাখবেন, থার্ড হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন। এগুলোর বাইরে সাবজেক্টিভ আর কোনো কিছু আসে না, এই তিনটার ভিতর থেকে সবসময় আসে। তো আমরা ট্রাই করবো যে এই তিনটার ভিতরে সবকিছু মনে রাখা। এখন আমরা একটা উদাহরণ দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন একটা উদাহরণ দেখেন, এই দুইটা প্রশ্ন দেখলাম, এই দুইটা প্রশ্ন মোটামুটি আমাদের এই পুরো সাবজেক্টের বিষয়ে আমাদের কনসেপশন ক্লিয়ার করে দেবে। এই দুইটা প্রশ্ন খেলে আপনারা মনে রাখবেন। আর হচ্ছে ওইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে 15টার মতো,
ওই পণ্যটা সবকটা তো আসলে মুখস্থ করা সম্ভব না, যেগুলো আপনার মনে থাকে, ঠিক আছে, যেগুলো আপনার মনে থাকে। যেমন একটা ইজি জিনিস আপনাকে শিখাই দিয়ে দেখেন, এখানে সব কিন্তু দেখেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের সিনোনিম। এই যে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে নেসেসারি, তারপর হচ্ছে ক্রুশাল, তারপর হচ্ছে ম্যান্ডেটরি, তারপর হচ্ছে রিকোয়ার্ড। দেখেন সবই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের একটা সিনোনিম। যে ইম্পর্টেন্টের একটা সিনোনিম হচ্ছে নেসেসারি, আর্জেন্ট মানেও ইম্পর্টেন্ট। আবার দেখেন এইদিকে, এদিকে আছে ধরেন রিকমেন্ড, এটাও আপনি ইম্পর্টেন্ট হিসেবে ধরবেন যে ইম্পর্টেন্ট জিনিস আমরা রিকমেন্ড করি। এরকম দুই তিন দিন দেখলে এই জিনিসগুলো আপনারা এমনি মনে আসবে। এখানে কিরকম প্রশ্ন আসে, এখান থেকে সবচেয়ে ইজি লেভেলে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি এই স্ট্রাকচারে সবসময় প্রশ্ন করে। এই যে প্রশ্নটা হচ্ছে, the committee insisted that no decision dash made until all relevant data have been thoroughly analyzed. তো আমরা শিখছিলাম যদি হচ্ছে ইনসিস্ট থাকে, এখানে যদি কোনো ইনসিস্ট থাকে তাহলে হচ্ছে দ্যাটের পর আমাদের এইখানে হচ্ছে একদম নর্মাল ফর্মটা বসে। এখানে দেখেন এই নিচে লেখা আছে এই ওয়ার্ডগুলো নিচের দিকে, এই ওয়ার্ডগুলো প্রিন্সিপাল ক্লজে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্বটি বেস ফর্মে বসে। আচ্ছা এখন একটা ছোট জিনিস আপনাদের দেখায় যে প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, যেগুলোর সাথে হচ্ছে আপনার কনজাংশন যুক্ত থাকে, যেমন ধরেন সো দ্যাট, আনটিল, দ্যাট, এগুলোর সাথে যে সেন্টেন্সটা যুক্ত থাকে তার নরমালি আমরা সাবঅর্ডিনেটিভ ক্লজ বলি। তাহলে এটা মনে রাখবেন, বুঝছেন? মানে এখানে আসলে অনেক কঠিন করে বোঝার, এত কঠিন করে দরকার নাই। যেটার সাথে আপনার কনজাংশন যুক্ত থাকবে সেটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিভ ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা? সাবঅর্ডিনেটিভ ক্লজ বাদে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ধরেন দুইটা সেন্টেন্স আছে, মানে দুইটা ভাগ আছে, তাহলে সাবঅর্ডিনেটিভ ক্লজ বাদে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজে দেখেন আমার কি আছে, প্রিন্সিপাল ক্লজে কিন্তু আমার ইনসিস্ট এই শব্দটা আছে। ইনসিস্ট মানে জোর করা, মানে জোরাজোরি করা যেটা বলি আমরা, যে কমিটি ইনসিস্টেড দ্যাট নো ডিসিশন। আমরা এখন দেখেন যদি একটা নর্মাল সেন্টেন্স হতো তাহলে কিন্তু জিনিসটা এরকম হইতো যে নো ডিসিশন ওয়াজ মেড। এটা কি, এটা ফর্ম কি ফর্মে আছে, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, দেখছেন? নো ডিসিশন ওয়াজ মেড প্যাসিভ ফর্মে আছে। এই জন্য হচ্ছে কি এখানে কি হওয়ার কথা, এখানে কিন্তু আমাদের ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ওয়াজ হবে না, না আমাদের কি হবে, বি হবে। বি হবে কারণ কি এখানে আমাদের যে সাবজেক্টিভ, এই সাবজেক্টটিকে এখানে হচ্ছে আমাদের ইনসিস্ট আছে। আচ্ছা এখানে হচ্ছে এখন আপনি অন্য যে কোনো কিছু বসান, আপনি ইনসিস্টের জায়গায় ইম্পর্টেন্ট বসান, ইম্পর্টেন্ট বসান, বা আপনি এখানে আর্জেন্ট বসান, বা এখানে আপনি রিকমেন্ডেড বসান, বা রিকোয়ার্ড বসান, যে যেটাই বসান না কেন এখানে কিন্তু অবশ্যই আপনার ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। এখানে সবসময় ভার্বের বেস ফর্ম একদম প্রথম যেটা সেই জিনিসটা বলবে। আর একটা উদাহরণ দেখি, দ্য রেজলিউশন প্রপোজ, দেখেন এটা কিন্তু আমাদের আগে ছিল, প্রপোজটা কিন্তু আমাদের ওখানে ছিল, দ্যাট অল কান্ট্রিজ ড্যাশ টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ, মানে হচ্ছে এই রেজলিউশনটা প্রস্তাব রেখেছিল যে সব কান্ট্রি ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়বে, ঠিক আছে? তাও এখানে কিন্তু কি হওয়ার কথা ছিল, আমার একদম বেস যে ফ্রম কপারেট, কপারেট কিন্তু এখানে বলবে। সাপোজ আমার এখানে কান্ট্রিজ নাই, ঠিক আছে, কান্ট্রিজ না লিখে ধরেন দ্যাট এ কান্ট্রি, এ কান্ট্রি, তাহলে নর্মালি আমার এখানে হওয়ার কথা ছিল কপারেটস, কিন্তু তখনও কিন্তু কপারেট হবে না। কেন হবে না? কারণ এখানে হচ্ছে আমাদের এই ফর্মটা আছে, সাবজেক্টিভের যে ফর্মটা, এই ফর্মটা আমাদের এখানে আসে, এই জন্য তো সবসময় আছে আমাদের V1 ফর্মটা বসে। তাহলে আমি এই দুটো টপিক আপনাদের পড়লাম একটা কারণে, হচ্ছে কি পরীক্ষায় যখন আসবে এই যে কন্ডিশনাল এবং সাবজেক্টিভ আমাদের দুটো ফর্ম আছে, কন্ডিশনাল সাবজেক্টিভ, এই দুটা স্লাইডের বাইরে কোনো কিছু করার দরকার নেই, বুঝছেন? কারণ এগুলো পড়তে গেলে সময় নষ্ট হবে। আপনি যেটা করবেন ফিলিং দ্য গ্যাপস, সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি, এইগুলোর উপর হচ্ছে প্রেশার দিবেন পরীক্ষার আগে। আর খালি এখান থেকে এইগুলো একটু দেখে যাবেন শেষ মুহূর্তে। আচ্ছা অ্যানালজি আছে, আচ্ছা অ্যানালজিতে আমরা অনেক ধরনের ভুল করি, বুঝছেন? অ্যানালজিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওয়ার্ড মিলানোর ট্রাই করি। আমরা সবসময় মনে করি যে অ্যানালজি মানে হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম, এরকম যে সিনোনিম আছে ওই পাশে সিনোনিম থাকবে, বা এই পাশে কালার আছে আমার এই পাশেও কালার থাকবে, বা এখানে অ্যান্টোনিম আছে এখানে অ্যান্টোনিম থাকবে। কিন্তু ইস্যুটা আসলে এরকম না। অ্যানালজি যেটা হয় সেটা হচ্ছে কি রিলেশন বিল্ড করা, ঠিক আছে? এখানে অনেক ধরনের রিলেশন থাকতে পারে।
তো ফার্স্ট অফ অল আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের রিলেশনটা বিল্ড করা, যে দুটো ওয়ার্ড দেওয়া থাকবে এই দুটো ওয়ার্ডের ভিতরে সিনোনিম গুলা বিল মানে রিলেশন বিল্ড করাই হচ্ছে আমাদের অ্যানালজির ফার্স্ট স্টেপ। এখন আমরা 6টা কঠিন অ্যানালজি সলভ করবো, বুঝছেন? এটা আসলে একটু কঠিন, কঠিন নিচে একটা কারণে সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে আসলে কঠিন কোন পর্যন্ত আসলে কঠিন হতে পারে, ঠিক আছে? আর নরমালি সিনোনিম খুব একটা নরমালি আপনারা এত হার্ড করে না, এখানে একটু হার্ডনেস একটা কারণে আপনাদের দেখানোর জন্য যে আসলে হার্ড হইলে কি পরিমাণ আসলে হার্ডটা হইতে পারে। দেখেন এখানে আমার দুইটা ওয়ার্ড দেওয়া আছে, প্রথম ওয়ার্ড দেওয়া আছে ড্রিপ আর একটা হচ্ছে গাশ, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ড্রিপ একটা হচ্ছে গাশ। এখন এই দুটোর ভিতরে আমার রিলেশনটা কি, রিলেশনটা আমার বের করতে হবে। এখন এটা বের করার একটাই উপায় অর্থ জানা, অর্থ না জানলে আপনি রিলেশন বের করতে পারবেন না। এই ড্রিপ মানে হচ্ছে কি ফোটায় ফোটায় পানি পড়া, ধরেন এই যে একটা করে আস্তে আস্তে করে পানি পড়া, এটা হচ্ছে ড্রিপ। আর গাশ মানে হচ্ছে কি অনেক পানি একসাথে পড়া, ঠিক আছে? মানে বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি পড়লে কি হয় একটা একটা করে ফোঁটা পড়ে, আর ধরেন বন্যা হলো, বন্যা হলে কিন্তু অনেক পানি বের হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর ভিতরে আমার রিলেশন কি, রিলেশন হচ্ছে কি একটা আর একটা বড় ফর্ম, মানে এটা থেকে এইটা বড়, মানে ড্রিপ ড্রিপের থেকে আমার গাছ হচ্ছে বড়, এটা হচ্ছে আমার রিলেশন। যে এমন একটা রিলেশন বের করতে হবে যে রিলেশনে একটা একটা থেকে বড় এবং দুটো একই জিনিস, যেমন ড্রিপ মানেও কিন্তু পানির ফোঁটা, গাছ মানেও কিন্তু পানির ফোঁটা, কিন্তু অনেক পানির ফোঁটা একসাথে। তো এখান থেকে আমরা বের করতে হবে রিলেশনটা কি। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই রিলেশনটা এস্টাবলিশ করব, যেহেতু ওয়ান্স উই হ্যাভ এস্টাবলিশ দিস রিলেশনশিপ দেন উই ক্যান মুভ অন টু দ্য কোশ্চেন্স। দেখুন আমাদের ফার্স্ট চয়েস কি, এবং একটা পদ্ধতি আছে ইংলিশে সেটা বলা হচ্ছে এলিমিনেশন পদ্ধতি। এলিমিনেশন পদ্ধতি আমরা সবাই ইউজ করি, সেটা হচ্ছে কি যেটা প্রশ্ন হবে না সেটাকে বাদ দেয়া, ঠিক আছে? মানে যেটা আসলে হওয়ার সম্ভাবনা নাই সেটা বাদ দেয়া, এবং যেটা হতে পারে সেটাকে মোটামুটি প্রবাবল অবস্থায় রাখা এবং খুঁজে বের করা যে আসলে আর কোনো অপশন থাকতে পারে কিনা। এখন প্রথম অপশন কি ক্রাই লাফ, তাহলে এটা কি আমাদের হচ্ছে, এটা কিন্তু আমার হচ্ছে না, প্রথমেই বাদ, কারণ এটা হচ্ছে অ্যান্টোনিম রিলেশন চলে আসছে, তাই এটা হবে না। আবার দেখেন কার্ল আর রোল, এই দুটো মানে কিন্তু একই অর্থ, কার্ল আর রোল মানে হচ্ছে কি ভাঁজ করা, কিন্তু বড় ছোটর বিষয় কিন্তু এখানে নাই, কার্ল মানে কি বড় না রোল মানে কি ছোট, এই জিনিসটা কিন্তু আমার এই জিনিসটা নাই। আপনি দেখেন স্ট্রিম আর হচ্ছে ট্রাইবিউটারি, এই দুটোর মানে হচ্ছে একই, এটা হচ্ছে নদীর মোহনা, পানির মোহনা যেটা, বা নদীর উপনদী উপশাখা বলে, এই দুটোতে সিনোনিম। তার মানে এটাও আমার না, কারণ দুটোতে একই হলে আমার হবে না, আমার যেটা দরকার একটা বড় একটা ছোট। এবার দেখেন এখানে একটা প্রোটিন দিয়ে রাখছে ডেন্ট আর হচ্ছে ডেস্ট্রয়। ডেন্ট মানে হচ্ছে ছোট ছোট ধ্বংস, ছোট ধ্বংস মানে অল্প ক্ষয়, আর ডেস্ট্রয় মানে হচ্ছে মানে বড় ধরনের ক্ষয়। তার মানে কি এখানে আমরা রিলেশন বিল্ড আপ করতে পারতেছি যে এটা এটার থেকে ছোট, এই রিলেশন কিন্তু আমি বিল্ড আপ করতে পারতেছি যে একটা থেকে আর একটা বড়, তার মানে কি এটা আমার প্রবলেম আনসার হতে পারে। তো এটা আমি আমার গুড বুকে রাখলাম। আবার সে ফাইনালি কি হবে বেন্ড এন্ড অ্যাঙ্গেল, বেন্ড এন্ড অ্যাঙ্গেল মানে কিন্তু একই, যে বাঁকানো, বেন্ড মানেও যা অ্যাঙ্গেল মানেও তা, এটা আমার অপশন না। তার মানে কি ফাইনালি আমার অপশন হচ্ছে ডেন্ট এন্ড ডেস্ট্রয়, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে নর্মাল ওয়ে আমাদের হচ্ছে এগুলো সলভ করা। আমরা আসলে আজকে 6টা অ্যানালজি সলভ করব, মানে এই 6 ধরনের ভিতরে হচ্ছে অ্যানালজি গুলো নরমালি আসে, তো আমরা হচ্ছে কঠিন 6টাই আজকে সলভ করব। আচ্ছা দেখেন আমাদের আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ইউনিয়ন জ্যাক আর হচ্ছে ভেক্সিলোলজি, এই দুটো একটু কঠিন। ইউনিয়ন জ্যাক জিনিসটা কি, এটা কি জানেন ইউনিয়ন জ্যাক জিনিসটা কি? ইউনিয়ন জ্যাক জিনিসটা হচ্ছে ইউনাইটেড কিংডমের যে পতাকাটা আছে, ইউনাইটেড কিংডমের অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে ইউকে বলে, আরেকটা বলে ব্রিটেন বলে, হ্যাঁ ইউকে বলে ব্রিটেন বলে। তো ইউকে পতাকা যেটা সেটা দেখবেন যেরকম ক্রস আছে, এরকম দিয়ে এরকম একটা ক্রস আছে, এই একটা ক্রস, এই যে ক্রস যুক্ত যে পতাকা এটা হচ্ছে অফিসিয়াল নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক, এটাকে ইউনিয়ন জ্যাক বলে। আর ভেক্সিলোলজি এই জিনিসটা হচ্ছে, এই ওয়ার্ডটা আমাদের কাছে নতুন, এটা হচ্ছে পতাকা সম্বন্ধনীয় জ্ঞান, মানে হচ্ছে নলেজ রিলেটেড টু ফ্লাক্স, মানে যে বিজ্ঞানে হচ্ছে আমার পতাকা নিয়ে আলোচনা হয় তাকে বলে হচ্ছে ভিক্সিলোলজি, ঠিক আছে? এখন আমরা ট্রাই করব যে আসলে এগুলো মেলে কিনা। তার মানে কি আমার এমন একটা প্রথম জিনিসটা হচ্ছে সেকেন্ড জিনিসে আলোচনা করা হয়, মানে
সেকেন্ড জিনিসে প্রথম জিনিসটাকে আলোচনা করা হয়। এখন আমরা অপশনগুলো মেলাবো। প্রথমে কি আছে? টোড। টোড মানে হচ্ছে ব্যাংক। আর অর্থিনোলজি এটা হচ্ছে পক্ষী বিজ্ঞান। তার মানে কি ব্যাংকে আমার পাখি বিজ্ঞানে আলোচনা করা হয়? হয় না। তার মানে এলিমিনেশন প্রসেসে আবার এই জিনিসটা প্রথমে বাদ যাবে। তারপর কি আছে? টার্টেল মাইক্রোবায়োলজি। টার্টেল মানে হচ্ছে কচ্ছপ, মাইক্রোবায়োলজি হচ্ছে অণুবিদ্যা। তো টার্টেল তো আমার অণুবিদ্যা আলোচনা হচ্ছে না, এটা বাদ। আচ্ছা, এখানে একটা গাছের নাম আছে জিমনোস্পার্ম, আর এটা হচ্ছে বোটানি। এই জিমনোস্পার্ম হচ্ছে এক ধরনের গাছ, নগ্নবীজি উদ্ভিদ। এটা হচ্ছে বোটানিতে আলোচনা করা। তার মানে কি আমার একটা রিলেশন অলরেডি পাইছি যেটার সাথে মিলে, তো এটা আমার আনসারে থাকলো। তারপর হচ্ছে ফ্রেন্ড হোম ইকোনমিক্স, এটা কিন্তু রিলেশন নাই, কারণ হোম ইকোনমিক্সে আলোচনা হয় না, তো এটা আমার হোম ইকোনমিক্স বাদ। তারপর হচ্ছে এলজি আর হচ্ছে জিওলজি। শৈবাল তো আমার জুলজিতে পড়াশোনা করা হয় না, মানে হচ্ছে প্রাণীবিদ্যা আলোচিত হয় না, তার মানে এইটাও বাদ। তাহলে ফাইনাল আনসার হচ্ছে আমার জিমনোস্পার্ম আর হচ্ছে বোটানি। এইটা একটা প্যাটার্নে এই অ্যানালজি গুলো আছে। 3 নম্বর প্যাটার্ন হচ্ছে এটা মোটামুটি সোজা একটা প্যাটার্ন। সেটা হচ্ছে ওয়াক আর হচ্ছে লেগস। ঠিক আছে, এখন এটা তো আমরা বুঝতেছি ওয়াকস আর লেগের ভিতরে পার্থক্য কি। মানে লেগস আর ইউজড টু ওয়াক, মানে হচ্ছে পা আমাদের ব্যবহৃত হয় কি কাজের জন্য? হাঁটার জন্য পা আমার ব্যবহৃত হয়। এখন দেখি আমাদের এখানে কোনো কিছু মিলে কিনা, কোনো কিছুর সাথে মিলে কিনা। দেখো একটা জিনিস আমরা প্রথমে আমার চোখে পড়তেছে, সেটা হচ্ছে কি চিউ আর হচ্ছে মাউথ। আচ্ছা, যখন আপনি এরকম কোনো অবভিয়াস কোনো জিনিস পাওয়া যাবেন যে চিউ আর মাউথ যখন একবারে পাওয়া যাবেন, তাহলে বাকি অপশনগুলো আমার দেখার দরকার নেই, কারণ একই সাথে দুইটা আনসার থাকবে না আমার। তো এটা বাদ দিবেন। আমরা হচ্ছে মুখ ব্যবহার করি কি জন্য? চাবানোর জন্য। চিউ মানে কি? চাবানো। আর মাউথ ইউজ করি চাবানোর জন্য। তো যখন একটা চলে আসবে তখন বাকিগুলো এমনি বাদ দিবেন সময় সেভ করার জন্য, কারণ এই পরীক্ষার বেসিক প্রবলেমটা হচ্ছে কি আপনার সময়। আপনি কিন্তু ফর এক্সাম্পল আইবিএস যে ম্যাথ গুলো দেয়, এটা যদি আপনি ধরেন বললো যে তোমাকে আনলিমিটেড সময় দিলাম, তুমি সলভ করো, আপনি কিন্তু সলভ করতে পারবে, সবকটা সলভ করতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি ওই প্রেশারের ভিতরে বসে সময়ের ভিতরে শেষ করাটাই হচ্ছে আপনার বেসিক চ্যালেঞ্জ। এই জন্য যখনই দেখবেন যে কোনো কিছু অবভিয়াস আপনি পেয়ে গেছেন, তখন হচ্ছে আর ওই দিকে যাবেন না, ওইটা আনসারতে চলে যাবে। আচ্ছা, এই আরেকটা প্যাটার্নে আসে, এটা হচ্ছে এনফ্রাঞ্চাইজ আর স্লেভারি। আচ্ছা, এনফ্রাঞ্চাইজ মানেটা কি? এনফ্রাঞ্চাইজ একটা মানে হচ্ছে ভোট দেয়া, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। মানে ভোট পাওয়ার এদিক থেকে দাসত্ব। আমরা একটা রিলেশন বিল্ড করতে পারি। রিলেশনটা হচ্ছে কি, যারা দাসত্বের ভিতরে আছে তাদের ভোটিং পাওয়ার নেই। ঠিক আছে, দাসত্বের ভেতর ভোটিং পাওয়ার নেই, এটা হচ্ছে আমাদের রিলেশন। তো এই রিলেশনটা এখন ম্যাচ করতে হবে যে কার ভিতরে এই রিলেশনটা যে আমার কাজ করে, কোন জায়গার ভিতরে কাজ করে। মানে দুটা অপোজিট একটা রিলেশন কাজ করতেছে। দেখেন, প্রথম হচ্ছে ইকুয়েশন ম্যাথমেটিক্স, এটা তো নাই, কেন হচ্ছে এটার সাথে এটা কোনো মিল করে না। আর এটা যদি দেখেন লিবারেট কনফাইন, লিবারেট মানে হচ্ছে স্বাধীন করা, স্বাধীন করা। আর কনফাইন মানে হচ্ছে পরাধীন করা, পরাধীন করা। দেখেন আমরা কিন্তু অলরেডি রিলেশন বিল্ড আপ করে ফেলছি। সেটা হচ্ছে কি পরাধীন করার ভিতরে স্বাধীনতা নাই। এরকম যেরকম যেরকম যে দাসত্বের ভিতরে ভোটিং পাওয়ার নাই, এরকম পরাধীন করার ভিতরে স্বাধীন করার ক্ষমতা আমাদের নাই। তো আলটিমেটলি আমরা 2 নম্বরে আনসার পেয়ে গেছি। তার পরেরগুলো আমাদের দেখা দরকার আছে, পরেরগুলো আমার দেখা দরকার নেই, কারণ হচ্ছে কি দুইটা আনসার একসাথে থাকবে না। তো এই পরের 3টা হচ্ছে আমার বাদ, এই 2 নম্বরটা আমার হচ্ছে আনসার। আচ্ছা, আরেকটা জিনিস দেয়, এই জিনিসটি তো মোটামুটি দেয়, এটা হচ্ছে কি একদম আনকমন একটা জিনিস দেয়। ঠিক আছে, যেমন হচ্ছে টপাস আর হচ্ছে ইয়েলো। আচ্ছা, টপাজ হচ্ছে কি এক ধরনের পাথর, এক ধরনের পাথর যেটার কালার হচ্ছে ইয়েলো। তো এটা হচ্ছে আপনার জানা লাগবে, আপনি না জানলে এটা বের করতে পারবেন না যে এটার কালার কি। আসলে এটা কালার না জানলে এটা আসলে একটু বের করাটা টাফ। তো যাই হোক, এটা আগে থেকে জানি বলে পারতেছি। যেমন হচ্ছে এখন আমরা রিলেশনটা বিল্ড আপ করবো যে একটা পাথর থাকবে যেটার কালার হবে হচ্ছে আমার ইয়েলো। তো প্রথমটা দেখি আমি ডায়মন্ড। ডায়মন্ডের ক্যারেট। আচ্ছা, ডায়মন্ডের কালার তো ক্যারেট না,
মানে ডায়মন্ড মাপে হচ্ছে আপনার ক্যারেট, কত ক্যারেটের ডায়মন্ড, তো এটা আমাদের বাদ। তারপর হচ্ছে জুয়েলারি, জুয়েলারি হচ্ছে ক্লারিটি, এটাও আমাদের বাদ, কারণ জুয়েলারির সাথে তো ক্লারিটি কোনো সম্পর্ক নেই বা কালারের সম্পর্ক নেই। তারপর হচ্ছে সাপিয়ার, সাপিয়ার ইজ ইকুয়াল টু রেড। এটা হচ্ছে এই সাপিয়ার মানে হচ্ছে আপনার একটা, আমরা বলছি না নীলকান্ত মণি, এটা এক ধরনের পাথর, নীলকান্ত মণি হচ্ছে একটা নীল ধরনের পাথর। মানে কি নীল পাথরের কালার কি? নীল পাথরের কালার তো ব্লু হবে, রেড হবে না, তো এটা বাদ। তারপর হচ্ছে অ্যামিথিস্ট, অ্যামিথিস্ট কালার হচ্ছে এখানে বলা হচ্ছে পার্পল। আচ্ছা অ্যামিথিস্ট মানে হচ্ছে নীলামণি, নীলামণি, এটার কালার হচ্ছে আপনার পার্পল। তো এটা একটু কঠিন, মানে এটা আসলে না জানলে কিছু করার নেই, কারণ যে স্যাফিয়ার অর্থ অনেকে আমরা জানি না, অ্যামেথিস্ট অর্থ আমরা জানি না। আর অ্যাম্বার মানে হচ্ছে কি ওই যে মধু যখন জমে যায় তখন হচ্ছে হলুদ হয়ে যায়, শক্ত ক্রিস্টালের মতো হয়ে যায় হলুদ, ওটার কালার হচ্ছে ইয়েলো, মানে ব্লু না, তাই এটা বাদ। তো এখান থেকে আমার আনসার হচ্ছে অ্যামেথিস্ট পার্পল। এটা একটু কঠিন, পারপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, এত কঠিন আসলে দিবে না। তারপরে এক্সাম্পল দিলাম যে আসলে হাইয়েস্ট কত দূর ওরা কঠিন দিতে পারে এটা দেখানোর জন্য। আর একটা দেওয়া আছে লুমেন ব্রাইটনেস, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য, যে এটা আপনারা পারেন কিনা। যারা সায়েন্সে আছেন তাদেরকে তাদের পারার কথা, আর যারা কমার্সে আছেন তারাও যদি ভৌত বিজ্ঞান পড়েন তাহলে এই জিনিসটা পারবেন। ঠিক আছে, ওইখান থেকে রিলেশনটা বিল্ড আপ করা লাগে। তো এই একটা জিনিস আপনারা বাসায় একটু ট্রাই করবেন যে ওইভাবে রিলেশন বিল্ড আপ করে আপনারা মানে আনসারটা বের করতে পারেন কিনা। আচ্ছা এটা আমাদের মোটামুটি 1 থেকে 2 মার্ক আসবে, এটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে কি ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপসে হচ্ছে আমাদের 4 থেকে 5টা প্রশ্ন সবসময় থাকে। আপনি যদি ওয়ার্ড ধরেন তাহলে 4 থেকে 5টা থাকবে, আর যদি মনে করেন যে আমি ওয়ার্ড প্লাস গ্রামার ধরবো তাহলে কিন্তু আরো বেশি থাকবে, 6 থেকে 7টা থাকবে। তো এই জিনিসটাতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে যত প্রায়োরিটি দেওয়া লাগবে হচ্ছে এই জিনিসটাতে, ফিল ইন দ্য গ্যাপস। এখন ফিল ইন দ্য গ্যাপস কয় প্রকার আসে, মানে কত প্রকারের ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, এইটা হচ্ছে আপনাদের নর্মালি বলবো। আপনারা হচ্ছে এর ভিতরেই মোটামুটি প্রিপারেশন নেবেন, এর বাইরে আর যদি পান প্রিভিয়াস এর প্রশ্ন তাহলে দেখবেন, না হলে আর দেখা দরকার নেই। দেখেন এখানে প্রথমে একটা দেয়া আছে যে a new sharper a new and sharper and most dash sense of loss for that broken musical instrument which had once been my leg। ঠিক আছে, তো এই জিনিসটার অর্থ হচ্ছে একটি নতুন এবং ধারালো এবং মোস্ট ড্যাশ সেন্স অফ লস। আচ্ছা এইখান থেকে আমরা জিনিস বুঝতে পারতেছি যে সেন্স অফ লস তার মানে এটা নেগেটিভ কোনো কিছু বা শোকের কোনো কিছু, ঠিক আছে, পজিটিভ কোনো কিছু না। সেন্স অফ লস মানে হচ্ছে কি হারানো অনুভূতি। তো এই জিনিসটা কিন্তু আমাদের নেগেটিভ কোনো কিছু, পজিটিভ কিছু না। তো আমাদের মেইন ওয়ার্ড যখন থাকবে আমাদের টার্গেট হচ্ছে কি একটা টার্গেট পয়েন্ট বের করা, আর এটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট। ঠিক আছে, যে আমরা এমন একটা জিনিস খুঁজতেছি যে জিনিসটা হচ্ছে আমার কি হবে, যে জিনিসটা হচ্ছে আমার নেগেটিভ হবে। নেগেটিভ মানে হচ্ছে কি আমার মানে দুঃখের কোনো স্যাড কোনো কিছু হবে। আর এখন দেখেন এই ওয়ার্ডটা আমরা দেখি কি কি ওয়ার্ড এখানে আছে। টেনটা প্রথম দিয়ে আছে আমাদের ট্যান্টামাউন্ট। ট্যান্টামাউন্ট শব্দের হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল, ইকুয়াল। তারপর হচ্ছে পয়নিয়ন্ট মানে হচ্ছে স্যাড, ঠিক আছে। তারপর হচ্ছে পেডান্টিক মানে হচ্ছে কেয়ারফুল, মানে যে অনেক বেশি কেয়ারফুল থাকে। আচ্ছা দেখেন আমরা কিন্তু আমাদের আনসারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি আমরা এমন একটা জিনিস খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের স্যাড। তো দেখেন এখানে কিন্তু স্যাডের একটা জিনিস আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে কি পয়নিয়ন্ট। পয়েন্টের মানে হচ্ছে বিষণ্ণ। তাহলে আপনি যদি এখানে সেন্টেন্সটা পুট করেন যে এ নিউ অ্যান্ড শার্পার মোস্ট ড্যাশ সেন্স অফ লস, poignant sense of loss for that broken musical instrument which had once been my leg, তাহলে কিন্তু এটা চলে আসে। তো আমাদের ফার্স্ট ফিল ইন দ্য গ্যাপস এর ফার্স্ট জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে কি যে ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। আচ্ছা সেকেন্ড আইটেম হচ্ছে কি টেন্স। টেন্স থেকে প্রশ্ন আসে। হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে আইবিএতে টেন্স আছে, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ আছে, আর্টিকেল আছে, কিন্তু এগুলো কখনো নর্মাল প্রশ্নের মতো করে না। নর্মাল প্রশ্ন অর্থ কি, তখন আপনাকে বলবে না যে এর আগে কি বসবে, বি বসবে নাকি এ বসবে, বা ধরেন অ্যাক্লিমেশন, অ্যাক্লিমেশন এটা কোন পার্টস অফ স্পিচ, এই ধরনের প্রশ্ন আসে না। আসে যেটা এই যে ফিল ইন দ্য গ্যাপস আকারে আসে, ফিল ইন দ্য গ্যাপস আকারে বসা। তো
তো দেখেন when I met Sami yesterday, তা বোঝা যাচ্ছে যে past indefinite tense, it was the first time I dashed him since my graduation। তো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি, যখন দুইটার past tense থাকে একই সময় ঘটে তখন হচ্ছে দুটোই হচ্ছে আমাদের past indefinite tense এ আসে। তো প্রথমটা তো অপশন দেখে ফেলতেছি, প্রথম হচ্ছে মেট, মেট জিনিসটা আছে দেখেন এইখানে একটা কনফিউজ করার টাইপ দেবে আপনাদের, দেখেন এখানে কিন্তু হবে হ্যাড মেট, হ্যাড মেট, তো এখানে দিচ্ছে হ্যাড মিট, তো আপনি যদি ভুলে দেখেন এটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল করবেন যে ওদের ওখানে টেন্সটা দেয় ঠিক আছে, কিন্তু টেন্সের ক্ষেত্রে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আকারে দেয়, ফিল ইন দ্য গ্যাপস আকারে আপনার সেন্টেন্সের ওখানে বসানো লাগে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। থার্ড টাইপ হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে জটিল, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, দুইটা ওয়ার্ড থাকবে, এখানে একটা ওয়ার্ড বের করতে হবে, এখানে একটা ওয়ার্ড বের করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে একটা রুলস ফলো করবো, সেটা হচ্ছে কি যে আমরা দেখবো যে এটা বাংলা মানে আসলে আমরা বের করতে পারতেছি না। So when our supply of natural gas is dash, we must find sources of energy। তার মানে কি, এখানে বলতে যাচ্ছে যে আমাদের গ্যাসের সাপ্লাই যদি কিছু একটা হয় এর অল্টারনেটিভ কোন আমরা ইউজ করবো। তার মানে কি এটা কিন্তু আমাদের অ্যান্টোনিম টাইপের কিছু একটা হবে, অ্যান্টোনিম। তার মানে কি অ্যান্টোনিম মানে হচ্ছে এটা, ধরো এটা যদি গুড হয়, গুড হলে এটা হবে ব্যাড, বা আমাদের ইফেক্টটা ব্যাড হলে আমাদের গুড কোন আইডিয়া খুঁজে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার কি হয়, আমাদের ন্যাচারাল গ্যাস শেষ হয়ে গেলে, ঠিক আছে, এখন আমরা দেখবো যে কোনটায় শেষ অপশন আসে কিনা। প্রথমে কি স্টোর, স্টোর মানে মজুদ, এটা তো আমার বাদ, তাহলে আমার এটা বা দেখা পরেরটা দেখাই লাগতেছে না। সেকেন্ড হচ্ছে কম্পেনসেটেড, কম্পেনসেটেড মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, এটাও তো আসতেছে না, ক্ষতিপূরণের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর হচ্ছে এক্সস্টেড, এইটা হইতে পারে, ঠিক আছে, এক্সস্টেড মানে শেষ হওয়া। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, এটা আমার বাদ। আর ডিপ্লিটেড এইটার মানও কিন্তু আমাদের মানে কনজিউম হওয়া, মানে ব্যবহার হয়ে শেষের দিকে যাওয়া। তার এই দুটার ভিতরে আমার অপশন হবে, ইদার অপশন হচ্ছে আমার সি অর হচ্ছে আমার ই, দুইটা সি অথবা ই। এখন এটা দেখতে হবে যে শেষ হলে আমার ভালো কিছু আনতে হবে। দেখেন শেষ হচ্ছে এখানে কি লিখছে ইনএফিসিয়েন্ট, আচ্ছা ইনএফিসিয়েন্ট ভালো না খারাপ, এটা তো খারাপ, তাহলে এই অপশন বাদ, এইটা দেখা পড়াই দরকার নাই, এটা হচ্ছে আমার আনসার। কারণ হচ্ছে কি আর তো কোনো অপশন নেই, আমি তো বাকিগুলো এমনি প্রথমে বাদ দিছি। আর এখানে একটা অপশন ছিল, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ নাই পজিটিভ, এই জন্য হচ্ছে এই জিনিসটা এটা আমার এখান থেকে বাদ। আচ্ছা আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রচুর দেয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ওরা আবার গ্রুপ ভার্ব থেকে বেশি নজর দেয়। গ্রুপ ভার্ব যেমন হচ্ছে একটা গ্রুপ ভার্ব আছে যে টেল আপন, টেল আপন মানে হচ্ছে শরীর খারাপ হওয়া, এরকম যে হার্ড ওয়ার্ক উইল টেল আপন ইয়োর হেলথ। আমরা হচ্ছে কি কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম উইল টেল আপন, টেল আপন মানে হচ্ছে শরীর খারাপ করে দেয়া, ইয়োর হেলথ তোমার শরীর খারাপ করে দিবে। তো আমরা জানি নর্মালি টেল মানে হচ্ছে কথা বলা, কিন্তু দেখবেন যে টেলের যে আরো গুলো যে কটা কিছু আছে, টেল অফ, টেল বাই, টেল টু, এই সবগুলো হচ্ছে এখান থেকে বেসিক্যালি প্রশ্ন করে। এখন দেখেন যে অ্যারাইভাল অফ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, আচ্ছা এখানে মেইন জিনিস হচ্ছে ইনফিউজড। একটা জিনিস মনে রাখবেন যে ইনফিউজের পরে সবসময় হচ্ছে ইনটু বসে, দেবে যেগুলো যেগুলো হচ্ছে আপনার গ্রুপ ভার্ব, আর হচ্ছে যেগুলো একটু কনফিউজিং যেমন হচ্ছে ইনটু বা থ্রু, এই যে জিনিসগুলো আছে এগুলো থেকে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে আসে। আর একটা যেটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। এখন দেখেন আর্টিকেল কিন্তু যে আমরা নর্মালি যেভাবে পরীক্ষায় পড়ি সেই পরীক্ষার মতো করে কিন্তু আর্টিকেল এটা আসে না, এটাও এক্স্যাক্টলি হচ্ছে আপনার ফিলিং দ্য গ্যাপস হিসেবে আসে। আর কোনগুলো আছে যেগুলো হচ্ছে সবচেয়ে কনফিউজিং, যেটা সেটা হচ্ছে এখান থেকে আসে। আপনাদের কাছে যদি টোফেলের কোনো বই থেকে বা আপনার যদি জাহাঙ্গীর স্যারের বই থাকে দেখবেন যে একটা ছক দেয়া থাকে, হ্যাঁ ছকের ভিতরে দেয়া আছে যে আইল্যান্ডের আগে কি হয়, প্লুরাল আইল্যান্ডের আগে কি হয়, সিঙ্গুলার আইল্যান্ডের আগে কি হয়, দেশের আগে কি হয়, এই চারটা একটু ভালো করে পড়ে ফেলবেন, এই চারটা থেকে বারবার প্রশ্ন আসে। এখন দেখেন যে আমাদের অপশন কোনটা, লাস্ট উইন্টার উই ভিজিটেড, লাস্ট উইন্টার ভিজিটেড ড্যাশ। এখন আমরা তো এটা জানি যে ইউনাইটেড স্টেটস এর আগে দি বসে, দি ইউনাইটেড স্টেটস। এখন প্রশ্ন হচ্ছে ক্যানাডার আগে আমার দি বসে নাকি না, ক্যানাডার আগে দি বসে না, যে অর্থগুলো হচ্ছে আমার এক্সপ্যান্ড করা যায়, যেমন হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএস, ইউনাইটেড স্টেটস, এইরকম ওয়ার্ড দেশের নাম যেগুলো এগুলোর আগে হচ্ছে আমার দি বসে। এর আগে যে নর্মাল এক অক্ষরে দেশ যেমন হচ্ছে ডেনমার্ক,
বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলো আসে। যেমন কিন্তু আবার দেখেন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এর আগে কিন্তু হচ্ছে আপনার ডি বসে। তো হচ্ছে এই জিনিসগুলা খুঁটিনাটি যেগুলো যেটা একটু কঠিন, সেগুলোর উপর থেকে হচ্ছে বেসিক্যালি আপনার প্রশ্নগুলো আসে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই টপিকগুলো হচ্ছে আমাদের কভার করতে হবে। আচ্ছা, তৌফিক মাহমুদ ভুইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? কি দেখা যাচ্ছে ভাই? স্ক্রিনে দেখা যাওয়ার কথা ছিল। এখন ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট দিন আপনাদের পরীক্ষা। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, এই 5টা টপিকের ভিতরে 2টা টপিক হচ্ছে আপনারা 5-5-10 মিনিট মাত্র সময় নিয়ে করবেন। একটা হচ্ছে কন্ডিশনাল, আর একটা হচ্ছে আপনাদের সাবজেক্টিভ। এই দুটো টপিক হচ্ছে আপনার 5-5-10 মিনিট করবেন। আর বাকি যে অধ্যায়গুলো আছে, যেমন হচ্ছে গ্রুপ ফর কি জানো, ফিল ইন দ্য গ্যাপস, তারপরে হচ্ছে আপনার অ্যানালজি, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এই চারটা হচ্ছে মানে যত বেশি প্রেশার দেওয়া যায় তত বেশি প্রেশার দিতে পড়বেন। মানে এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি নাম্বারগুলো মোটামুটি এখান থেকে আসবে। আর হচ্ছে সামনের 31 তারিখ হচ্ছে খুব সম্ভবত আপনাদের যে অ্যাসিস্ট্যান্ট অফিসার পরীক্ষাটা আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার 3 তারিখের পরীক্ষাটা আছে। এটার জন্য হচ্ছে কি, আপনি দেখবেন যে আমাদের গ্রুপে একটা প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা আছে। ওইটা একটু আপনারা ভালো করে লাস্ট উইকের জন্য ভালো করে দেখে যাবেন। বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। যেটা হচ্ছে লাস্ট উইকে মানে একদম যেগুলো না পড়লেই না, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এগুলো হচ্ছে আপনারা ভালো করে দেখে যাবেন। অনেকের দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট অফিসার পরীক্ষাটা আছে, এটা ভালো করে দেওয়া যাবে না। এটা খুব ফেয়ার পরীক্ষা হয়। মোটামুটি আপনার যদি ভালো নাম্বার থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে মানে ভালোই, মানে ফেয়ার আপনারা নিয়োগ করবেন, এটা কোনো সমস্যা হবে না। আর সামনে হচ্ছে পেট্রো বাংলা পরীক্ষা। এখন পেট্রো বাংলা পরীক্ষায় একটা ইস্যু হচ্ছে কি, আমি যতদূর জানছি সেটা হচ্ছে যে আইডিয়া থেকে 2 ধাপে পরীক্ষা নেওয়ার কথা উঠছে। 2 ধাপে কথা উঠছে কিরকম, আগে কি হইতো যে প্রিলি এবং রিটেন একসাথে পরীক্ষা নিত আইবিএতে। এখন ওরা যে প্রপোজালটা দিচ্ছে, প্রপোজালটা হচ্ছে যে প্রথমে প্রিলি পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষা হওয়ার পরে যারা টিকবে, ধরেন 50%, ওখানে লেখা আছে আবার যে 50% নাম্বার হলে সে পাস, তাহলে যে 50% নাম্বার পাবে তার হচ্ছে রিটেনের জন্য ডাকবে। এবার রিটেনে হয়তো 100 থেকে 200 মার্কের পরীক্ষা হবে, এরপর হচ্ছে ভাইভাটা হবে। তো এই জিনিসটা এখনো কনফার্ম না, বাট এই জিনিসটা প্রপোজালে উঠছে যে এটা হতে পারে। আপনারা যদি দেখেন যে 2019 সালে এনএসআই তে একটা পরীক্ষা হয়েছিল, এনএসআই পরীক্ষাতে প্রথমে প্রিলি পরীক্ষা নিয়েছে আইবিএ, আইবিএ নেওয়ার পরে এরপরে যখন রিটেন পরীক্ষাও কিন্তু নিচ্ছে, রিটেন পরীক্ষা নিচ্ছে হচ্ছে এমআইএসটি, তখন হচ্ছে আইবিএ এর সাথে এনএসআই একটা মানে নেগোসিয়েশনে ঝামেলা হয়েছিল, এই জন্য হচ্ছে পরবর্তীকালে টেন্ডার হচ্ছে এমএসটি কে দিয়ে দিচ্ছে। সো এবার একটা পসিবিলিটি উঠছে, সেটা হচ্ছে যে এবার কিন্তু আইবিএ তো চেষ্টা করবে সর্বনিম্ন নেওয়ার জন্য, কিন্তু আমি যেটা শুনলাম সেটা হচ্ছে কি, যে এমএসটি এর সাথে অনেকে কথা বলছে যে এমএসটি পরীক্ষাটা নিতে পারে কিনা, কারণ আইবিএ যে চার্জ চাচ্ছে এই চার্জ নাকি পেট্রো বাংলা থেকে দেওয়া সম্ভব না। এই জন্য একজন প্রপোজাল দিচ্ছে যে তোমার হচ্ছে এমএসটি দিয়ে প্রশ্নটা করা যায় কিনা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, যে কটা টপিক আছে সব কটা টপিক খুব ভালো করে পড়বেন। আর হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন রাখবেন। ঠিক আছে, রিটেনের জন্য একদম রিটেন না পড়ে যাবেন, রিটেনের জন্য প্রিপারেশন রাখবেন, যাতে হচ্ছে যে কোনো সিচুয়েশনে আপনারা এক্সাম দিতে পারেন। মানে আপনার দুটোর জন্য প্রিপারেশন থাকবে, একটা হচ্ছে প্রিলি রিটেন একসাথে পরীক্ষার জন্য প্রিপারেশন থাকবে, আর হচ্ছে প্রিলি পাস করে 200 মার্কের রিটেনের জন্য প্রিপারেশন থাকবে। এই 2 রকম প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগাবে। কারণ হচ্ছে পরীক্ষা জুনের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে এরকম তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু ওই যে একটা ডেট অলরেডি দিয়ে দিচ্ছে খুব সম্ভবত 31 তারিখে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা তাদের ডেট দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করবেন। আচ্ছা, এর ভিতরে কারে কোনো কোশ্চেন আছে যে কোন টপিক নিয়ে কোন কিছু নিয়ে? কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে আজকের মধ্যে শেষ করবো ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস বুঝতে না পারেন, আপনারা গ্রুপে একটা দিবেন, পোস্ট দিবেন আমাদের গ্রুপে। তারপর আপনি ইংলিশ নিয়ে সমস্যা, আপনি লিখবেন ইংলিশ, প্রবলেমটা লিখবেন, বা ম্যাথ লিখে প্রবলেমটা লিখবেন। আমরা খুব তাড়াতাড়ি ট্রাই করবো এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।